রাইসা বেশ লজ্জা পেল এমন ডাকে। সামনে আসলে দাঁড়িয়ে আছে ইমরান। নিচে যায়নি ভেবে নিজেই ওপরে দেখা করতে চলে এসেছে। আর এসে এমন ডালমে কুচকালা হে হবে ভাবতেও পারেনি। রসিকতা নিয়েই বলল, দুঃখিত দুঃখিত, আমি সরে দাঁড়িয়েছি। আপনার মৃগনয়নীকে যেতে বলুন। তেজ গম্ভীর কণ্ঠে বলল, তোর মুখে যেন দ্বিতীয়বার মৃগনয়নী নামটা না শুনি। এই নামে ডাকার অনুমতি আমি তোকে দেইনি। তারপর রাইসার দিকে তাকিয়ে সরে এসে বলল, নিচে যাও। রাইসাও মনে মনে বলে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এখান থেকে যেতে পারলে জীবন বাঁচে। এমন গলা কাটা মুরগির মতো পরিস্থিতিতে ঝুলে পড়েছে। রাইসা প্রায় দৌড়েই বারান্দা থেকে বেরিয়ে এলো। বুকের ভেতরে ধুকপুক শব্দ যেন নিজের কানেই পরিষ্কার শোনা যাচ্ছে। মুখটা লাল হয়ে আছে লজ্জায় আর ভয়ে। মাথার ওড়নাটা ঠিক করতে করতে সে সিঁড়ির দিকে এগিয়ে গেল। পেছনে দাঁড়িয়ে ইমরান ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করছিল। তেজের দিকে তাকিয়ে বলল, ভাই, মনে হচ্ছে আপনার মৃগনয়নী খুব ভয় পেয়ে গেছে। তেজ কটমট করে তাকালো। চুপ কর, বেশি কথা বলিস না। আর বারণ করেছি তো, এই নামে ডাকবি না। ইমরান হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করল। আচ্ছা আচ্ছা, বললাম না কিছু। তবে ফুপির কাছে তো অন্য কাহিনী শুনলাম, আর এখানে তো তুজে দেখা তো হিয়ে জানা সানম গানের রিলিক চলছিল। এমন খিচুড়ির ডাল হতে হবে জানলে অষ্টম না বিশ্বাস করতাম। তেজ কোনো জবাব দিল না, শুধু দূরে তাকিয়ে রইল। তার চোখে যেন এক অদ্ভুত চিন্তার ছায়া। ইমরান আবার বলল, কি ব্যাপার, বিয়ে করে নিলি অথচ একটা খবরও দিলি না? এভাবে হুটহাট বিয়ে করে খরচ বাঁচিয়ে কি হানিমুনে যাওয়ার প্ল্যান? তেজ ঘুরে তাকিয়ে বলল, হুটহাট বিয়ে মানে? আমি একবারই বিয়ে করেছি, আর পরিস্থিতি কেমন ছিল এটা তোকে বলেছিলাম। এখন আবার নাটক করলে লাথি দিব। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছিস। তো এখন কেমন চলে সংসার জীবন? ভাবিকে তো দেখতেই দিচ্ছিস না। এত সেফ তো একটা বাচ্চাওয়ালা মুরগিও তার বাচ্চার জন্য করে না। যদিও আমি কিন্তু দেখেছি, তাই আমার কাছ থেকে লুকিয়েও লাভ নেই। ভাবি কিন্তু মাশাআল্লাহ। তুই এত সুন্দর পুতুলের ডিব্বা পেয়েছিস রে। তেজ চোখ গরম করে দৃষ্টিপাত করতেই ইমরানের হাওয়া ফুস হয়ে গেল। আর নীরব ঘাতক তেজ বলল, তুই কবে বিয়ে করছিস? জানি না রে, কবে যে কপালে বিয়ে আছে। আর সবচেয়ে বড় কথা, যাকে বিয়ে করব তারও তো মত থাকতে হবে, তাই না? মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী। আমার মিয়া বিবি এখনো কিছুই বলেনি। তুই বলেছিস বিয়ে করবি? ইমরান হতাশ চোখে বলল, না ভাই, বলিনি। বলার পর যে কি হবে এই ভয়েই বলিনি। আতঙ্ক কোনো দিকে যায় বলা যায় না। আর তাই চুপচাপ আছি, দেখি জল কতদূর গড়ায়। তেজ হালকা হেসে বলল, জল গড়াতে দিলে মহাসাগর পর্যন্ত গড়িয়ে যাবে। আর পাত্রে তুলে রাখলে সে একান্তই নিজের হবে। তাই সময়ের ওপরে নির্ভর করে কোনো কিছু রাখতে নেই। সময় ধোঁকা দিতে বড্ড ভালোবাসে, অথচ ঘড়ির কাঁটা নির্দিষ্টই হয়ে রয়ে চলে। তুই ঠিকই কি বলতে চাইছিস? বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। ইমরান মাথা ঝাঁকালো, এরপর বলল, যাই হোক, নিচে সবাই অপেক্ষা করছে, চল যাই। তেজ ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে রাইসা নিচে এসে বসার ঘরের সামনে দাঁড়িয়ে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। বুকের ভেতরে এখনো কেমন অস্থিরতা। তেজের আচরণটা আজ পুরোই অন্যরকম ছিল। মেহেরিমা নওয়ান রাইসাকে দেখে মৃদু হাসলেন। তেজকে ডেকেছ মা? রাইসা মাথা নাড়ল। জি আম্মু, উনি আসছেন। কণ্ঠ ছিল ভীষণ অস্থির ও কম্পিত। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামলো তেজ, আর তার পেছনে ইমরান। সানজিদা বসে ছিল চুপচাপ। তেজকে দেখেই তার চোখ এক মুহূর্তের জন্য থমকে গেল। অতীতের কত স্মৃতি যেন হঠাৎই সামনে এসে দাঁড়ালো। তাকে বিয়ের আগে ফটো দেখানো হয়েছিল, যদিও এতদিনে ভুলে গেছে। কিন্তু এই বাড়ি জুড়ে একটাই ছেলে, আর ইমরানের সাথে আসছে। এটা দেখে আন্দাজ করে নিল এটাই হচ্ছে তেজ। তেজও তাকালো সানজিদার দিকে। দুজনের চোখ কয়েক সেকেন্ডের জন্য এক অদ্ভুত নীরবতা তৈরি হলো।
মেহরিমা নওয়ান সেই নীরবতা ভাঙলেন। তেজ, এ হচ্ছে সানজিদা, রাইসার বড় বোন। তেজ ধীরে ধীরে মাথা নাড়ালো। জানি। একটা মাত্রই শব্দ, কিন্তু সেই শব্দের ভেতরে যেন কত অজানা অর্থ লুকিয়ে আছে। এই মানুষকেই তো বিয়ের দিন রিজেক্ট করে দিয়ে চলে গিয়েছিল। এখন বোনের স্বামী রূপে দাঁড়িয়ে থাকা মানুষের দিকে তাকিয়ে রইল। সানজিদা ঠোঁটে সামান্য হাসি এনে বলল, কেমন আছেন? তেজ নির্লিপ্ত কণ্ঠে বলল, ভালো, তুমি? জি, আমিও ভালো আছি। কিছু না বলে অভদ্রতা দেখায় যেখানে, তেজের মা স্বয়ং পরিচয় করিয়ে দিয়েছে। রাইসা সবকিছু চুপচাপ দেখছে, তার বুকের ভেতরে হঠাৎ কেমন করে উঠল। তেজের দিকে সানজিদার এমন তাকানো যেন বুকের ভেতরে দুমড়ে মুচড়ে উঠল, অথচ এর কারণ জানে না কেন এমন হচ্ছে। রাইসা নিঃশব্দে সবকিছু দেখছিল। সানজিদা আর তেজের মাঝখানে সেই কয়েক সেকেন্ডের নীরবতা যেন তার বুকের ভেতরে কাঁটার মতো বিঁধে রইল। কেন জানি হঠাৎ মনে হলো এই মুহূর্তে সে যেন অদৃশ্য হয়ে গেছে। মেহেরিমা নওয়ান বললেন, সবাই দাঁড়িয়ে আছো কেন? এসো, খাবার টেবিলে বসো। সবাই ধীরে ধীরে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। বড় টেবিলটা নানান রকম খাবারে সাজানো। ইমরান চেয়ার টেনে বসতে বসতে বলল, অপু, এত আয়োজন কেন? মনে হচ্ছে এখানে বিয়ের আয়োজন চলছে। মেহরিমা নওয়ান মুচকি হেসে বলেন, বারে, আমার ছেলেটা কতদিন পর আমার বাড়িতে এসেছে, আর এই সামান্য আয়োজন আমি করব না? তাই একটু ভালো করে রান্না করেছি। সবাই বসে পড়ল। রাইসা চুপচাপ একটা চেয়ারে বসে পড়ল। রাইসা মাথা নিচু করে প্লেটের দিকে তাকিয়ে আছে। তার ভেতরটা কেমন যেন ভারী ভারী লাগছে। কেন জানি তেজ আর সানজিদার সেই নীরব দৃষ্টিটা বারবার মনে পড়ছে। ঠিক তখনই তেজ এসে রাইসার পাশের চেয়ারে বসে পড়ল। রাইসা একটু চমকে উঠল, মাথা তুলতে সাহস হলো না তার। তেজ একবার তার দিকে তাকালো, তারপর শান্ত গলায় বলল, প্লেটটা দাও। রাইসা তাড়াতাড়ি করে প্লেটটা এগিয়ে দিল, হাত কাঁপছিল সামান্য। তেজ নিজের হাতে তার প্লেটে পোলাও আর রোস্ট তুলে দিল। ইমরান সেটা দেখে মুচকি হেসে বলল, ওহো, ব্যাপারটা তো দেখি সিরিয়াস। ভাই নিজের হাতে পরিবেশন করছে। আজ আমি বিয়ে করি নেই বলে পরিবেশনও করতে পারি না। রাইসা লজ্জায় একদম লাল হয়ে গেল, মাথাটা আরো নিচু করে ফেলল। তেজ কড়া চোখে ইমরানের দিকে তাকালো। খাবি নাকি চুপ করবি? ইমরান হেসে বলল, আচ্ছা আচ্ছা, আমি কিছু বলিনি। টেবিলের সবাই খেতে শুরু করলো, কিন্তু রাইসার খাওয়ায় মন নেই। সে অনুভব করছিল মাঝে মাঝে তেজ তার দিকে তাকাচ্ছে। একবার সাহস করে চোখ তুলে তাকাতেই তেজের চোখের সাথে চোখ মিলল। মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। তেজের চোখে অদ্ভুত এক গভীরতা। রাইসার বুকটা ধক করে উঠল, তাড়াতাড়ি করে চোখ নামিয়ে ফেলল সে। গাল দুটো লাল হয়ে উঠেছে লজ্জায়। তেজ ঠোঁটের কোণে অল্প হাসি টেনে আবারও খাওয়ায় মন দিল। কিন্তু দূরে বসে থাকা সানজিদা সেই দৃশ্যটা একদম স্পষ্ট দেখছিল। তার চোখের ভেতর দিয়ে যেন এক ঝলক অদ্ভুত কষ্ট বয়ে গেল। আর রাইসার বুকের ভেতরে অজানা একটা অস্বস্তি আরো গভীর হয়ে উঠল। সে নিজেও বুঝতে পারছে না এই অস্থিরতার কারণটা আসলে কি। মেহরিমা নওয়ান, মাহাতাব নওয়ান, মার্জিয়া তিনজনেই কেবলই একটির পর এক তেজের দিকে তাকাচ্ছে। আসলে তারাও এরকম চমক পাবে আশা করেনি। যে ছেলে বিয়ে মানে না, চোখের সামনে আসতে বারণ করেছিল, এত কাহিনী করে সেই ছেলেই সবার সামনে কি সুন্দর বইয়ের পাশে বসে পড়েছে, আবার খাবারও তুলে দিচ্ছে। চোখাচোখি দেখে বুকের ভেতরে শীতলতা বয়ে গেল মেহেরিমা নওয়ানের। ছেলেটা এভাবেই হোক, আর মেয়েটাকে একটু একটু করে বুঝুক, যাতে করে তাদের সংসারটা উজ্জ্বল হয়। তিনি নিঃশব্দে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এদিকে রাইসা মাথা নিচু করে বসে আছে, হাত দিয়ে পোলাও নাড়াচাড়া করছে, কিন্তু মুখে তুলছে না। বুকের ভেতরটা কেমন যেন ভারী লাগছে। তেজ একবার তাকিয়ে সেটা খেয়াল করলো, গম্ভীর গলায় বলল, খাচ্ছ না কেন? রাইসা একটু চমকে উঠল, জি, খাচ্ছি। ইমরান হেসে বলল, ভাই, ভাবি লজ্জা পাচ্ছে মনে হয়। এত লোকের সামনে আপনি নিজের হাতে সার্ভ করলে তো লজ্জা পাওয়াটাই স্বাভাবিক।
বেচারা ভাবি। ভাবি, আপনি লজ্জা পাবেন না, আমার ভাই একটু বেশি রোমান্টিক তো। আপনি খান, আমি আপনার পাশে আছি, একমাত্র দেবর আমি, টেনশন নিবেন না। তেজ ভুরু কুচকে কটমট করে বলো, তুই খাওয়া শেষ কর, এত কথা বলার দরকার নেই। ইমরান মুখ টিপে হাসলো। ঠিক তখনই সানজিদা ধীরে ধীরে বলো, রাইসা তুই খাচ্ছিস না কেন? রাইসা মাথা তুলে একবার তাকালো, তখনই সানজিদা বলল, আয়, আমি খাইয়ে দিচ্ছি। এত মানুষের মাঝেও কথাটা যেন রাইসার কিছু করতে পারল না। চেয়ার ছেড়ে উঠে গেল সানজিদার পাশে। হয়তো এই কথাটারই অপেক্ষায় ছিল এতক্ষণ। বোনের হাতে কতদিন হলো খাবার খায় না। সানজিদা নিজের প্লেট থেকে একটু পোলাও আর রোস্ট তুলে রাইসার দিকে এগিয়ে দিল। মুখটা খোল। রাইসা বাধ্য মেয়ের মতো মুখটা খুলল। ছোটবেলার মতো করে বোনের হাতে খাবার খেতে খেতে হঠাৎই তার বুকটা কেমন যেন ভরে উঠল। কতদিন পরে এমন করে বোনের হাতে খাওয়া। তার চোখের কোণে অল্প জল চিকচিক করে উঠল, কিন্তু সে দ্রুত চোখ নামিয়ে ফেলল যেন কেউ বুঝতে না পারে। টেবিলে বসে থাকা সবাই নীরবে এই দৃশ্যটা দেখছিল, কিন্তু কেউ কিছুই বলল না। রাইসা মেয়েটা কতটা সরল, আজ পর্যন্ত একটা কথা বিনা প্রশ্নে বলেনি। চুপচাপ তাকিয়ে আছে রাইসার দিকে সবাই। রাইসার বোনের হাতে খাচ্ছে, কিন্তু তার চোখে সেই অদ্ভুত কষ্টটা তেজের চোখে এড়ালো না। তার বুকের ভেতরে হালকা একটা অস্বস্তি জাগলো। ঠিক তখনই সানজিদা আবার বলল, এই যে, এইটুকুন খেয়ে থেমে যাবি না কিন্তু। রাইসা বেশ খেয়েছে বোনের হাতে, এতে যেন কতদিনের তৃপ্তি পেয়েছে বলার কথা নয়। আপু, আমি আর খাবো না। খাবি না মানে? পেট ভরে খা। আমি কি রোজ রোজ তোকে খাইয়ে দিতে আসবো? খেয়ে নে। আপু, আর পারবো না তো। সানজিদা আবারও এক লোকমা তুলে দিল। রাইসা খেয়ে নিল চুপচাপ। হঠাৎ তেজ গম্ভীর গলায় বলল, ওকে আর খাওয়ানোর দরকার নেই, যতটুকু খেয়েছে ততটুকুই যথেষ্ট। পানি খাও। সবাই এক মুহূর্তের জন্য তেজের দিকে তাকালো। সানজিদা ভুরু সামান্য তুলল। রাইসা মাথা নিচু করে ফেলল। তেজ শান্ত গলায় আবারও বলল, জোর করে খাওয়ালে অসুস্থ হয়ে যাবে, এতে করে সবার আমার দিকে তাকানোর কি আছে? কি এমন কথা বলে ফেলেছি? কথাটা খুব স্বাভাবিকভাবেই বলা হলেও তার চোখ ছিল রাইসার দিকে। রাইসার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। তেজ উঠে চলে গেছে। হঠাৎ করে তেজের ব্যবহার এমন কেন হচ্ছে এটাই ভাবছে রাইসা। শুধু আশেপাশেই কেমন থাকার আগ্রহ। मुझे तुम चुपके चुपके जब ऐसे देखती हो अच्छी लगती हो। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা রাইসার পানে চেয়ে দূরে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কণ্ঠে দুই লাইনের হিন্দি গানের ধ্বনি হলো। রাইসা প্রায় এমন অনুভব করে যে কেউ তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। আশেপাশে খুঁজেও কাউকে দেখতে পায় না। লম্বা চুলগুলো গোসলের পর ছেড়ে দিয়েছে, চিরুনি হাতে চুল ছাড়াচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর কেউ ভাবছে চিরুনির জায়গায় ধারালো তরোয়াল চলছে তার অশান্ত বুকে। রাইসা হঠাৎ করেই রাস্তার দিকে তাকিয়ে দেখতেই কেউ দ্রুত পেছনে ঘুরে হাঁটা ধরল। চক্ষু ছোট করে সেই দিকে তাকিয়ে রইল রাইসা। কিরে, ওই দিকে কোথা থেকে আসলি? হঠাৎ সামনে নির্ঝরকে দেখে রাফিদ একটু অপ্রস্তুত হলো, তবে স্বাভাবিক হলে বলল, এই দিকেই এসেছিলাম একটু। কেন? তোর বাড়ি তো এইদিকে না। ইনফ্যাক্ট এইদিকে তো তোর কোনো আত্মীয় বা কাজের কোনো দিকও নয়। উল্টো দিকে। কাহিনী কি মামা? তেমন কিছু না, এমনি ভালো লাগছিল না, তাই এসেছিলাম হাঁটতে হাঁটতে। তোর কোনো সমস্যা? এভাবে জেরা করছিস কেন? না, কোনো সমস্যা নয়, কিন্তু রহস্যের একটা সুগভীর গন্ধ পাচ্ছি। গগন কাঁপিয়ে অন্ধকার নামল ধরণীতে। হৃদয়ের উষ্ণতা ছড়িয়ে পড়েছে সর্বত্র। কপাল ভাঁজ করে এক হাতে স্লাইড করতে করতে রাইসার রুমে ঢুকলো তেজ। রাইসা সবে ওয়াশরুম থেকে এসেছে। গ্রীষ্মকালের শেষের আগে জানিয়ে দিয়ে যায় গরম কাকে বলে। সেই দাবদাহ গরমের নেত্র জুড়ে বিষাদ, সর্বাঙ্গ ঘামে ভিজে যায়। তাই এই রাত্রিতে গোসল করতে গিয়েছিল। ভিজে যাওয়া চুল এক অদ্ভুত অস্বস্তি নিয়ে দাঁড়িয়েছিল রাইসা।
চোখে মুখে পানির ফোঁটা ফোঁটা লেগে আছে। মাথা ভালো করে মুছলেও বেশি চুলের পানি শুকাতে বেশ বেগ পোহাতে হয়। ভেজা চুলগুলো কাঁধে লেপ্টে আছে, কপাল বেয়ে ঘামের ফোঁটা গড়িয়ে পড়ছে। হঠাৎ দরজার কাছে তেজকে দেখে একটু চমকে উঠল সে। রাইসার কণ্ঠে হালকা বিস্ময়। আপনি? তেজ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তার চোখে আজ অন্যরকম এক গভীরতা, যেন অনেক কথা জমে আছে কিন্তু শব্দ খুঁজে পাচ্ছে না। এই অবস্থায় দেখে ছড়িয়ে রাখা হাত দুটো মুঠো করে নিল শক্ত করে, যেন ছেড়ে দিলেই সেই বাঁধন ছাড়া লাগামহীন ঘোড়া হয়ে যাবে। সামনে রাইসার অস্বস্তির মুখশ্রী যেন তেজের বুকে ঝড়ের লক্ষণ। মুখ শক্ত করে গম্ভীর গলায় বলে উঠল, ভিজলে কিভাবে? রাইসা থমথমে চোখে তাকিয়ে আছে তেজের দিকে। কি উত্তর দিবে বুঝতে পারছে না। আসলে আমার অনেক গরম লাগছিল, তাই। তেজের দৃষ্টি ক্ষীণ হলো। রাইসার দিকে নজর বুলিয়ে উগ্র কণ্ঠে বলে উঠল, এত রাতে গোসল করেছো কেন? এই চুল ভেজা থাকলে অসুস্থ হয়ে পড়বে। একটি কমন সেন্স নেই তোমার নাকি? এখন বাজে কত দেখেছো? ৮টা পার হয়েছে। এটা কেমন বেখেয়ালি কাজ? নিজের প্রতি কি সামান্যতম কেয়ার নেই? রাইসা কেমন অশ্রু জলে তাকালো তেজের দিকে। সাথে সাথে গরম ঘিলু যেন বরফের আস্তরণে ডুবে গেল। অতীব ধীর কণ্ঠে বলল, এই চুল শোকাবে কি করে? গরম লাগছে বেশ ভালো কথা, কিন্তু চুল না ভেজালেও তো পারতে। হেয়ার ড্রায়ার আছে এই ঘরে? রাইসা মাথা দোলালো। তেজ অবাকের সুরে বলে, অদ্ভুত, এই রুমে হেয়ার ড্রায়ার নেই? তাহলে চুল শুকাও কি করে? এত বড় চুল, আমার মনে হয় না এই বারান্দার রোদ আসে। আর এতদিন কাউকে বলনি কেন? রাইসার মস্তিষ্কে আনলে গিয়ে ভাবল, এখানে এত সুখের মাঝেও আবার নতুন করে কি তার কি চাই? জি, জি জি করছো কেন? আমার রুমে এসো। আর হ্যাঁ, সাথে করে বই নিয়ে আসবে। রাইসা মাথায় টাওয়াল দিয়ে ভালো করে চুলগুলো মুছিয়ে নিল। মাথায় ভালো করে ওড়না টেনে এরপর একটা বই নিয়ে হাঁটা ধরলো তেজের রুমের দিকে। তেজ আগে থেকেই অপেক্ষা করছিল রাইসার আসার। দরজায় হালকা নক করতে গম্ভীর কণ্ঠে বলল, ভেতরে আসো। রাইসা ধীরে ধীরে ভেতরে ঢুকলো। বুকের ভেতরে অদ্ভুত কাঁপুনি, যেন যেন তেজের সামনে এলে নিজেকে ঠিক সামলাতে পারে না সে। তেজ বিছানার পাশে রাখা চেয়ারটা দেখিয়ে বলল, ওখানে বসো। রাইসা চুপচাপ গিয়ে বসে পড়ল। হাতে ধরা বইটা শক্ত করে ধরে আছে। তেজ ড্রয়ার খুলে হেয়ার ড্রায়ার বের করলো। তারপর একবার তাকালো রাইসার দিকে। ভেজা চুল দেখা যাচ্ছে না, মাথায় সুনির্দিষ্ট কাপড়ে ঢেকে ফেলেছে। কেমন অস্বস্তি নিয়ে বসে আছে, যেন দুনিয়ার সব ভয় ডর অস্বস্তি বুকের কাঁপুনি তেজের সামনে আসলেই হয়। রাইসার এহেন কাণ্ডে নিজেকে সামলে নিয়ে একটু বিরক্তির সুরে বলল, তোমার মাথা থেকে ওড়নাটা সরাও। রাইসা অবাক হলো, এটা কি বলছে? মাথা থেকে ওড়নাটা সরাবে মানে কি? বুঝতে না পারার মতো করে বলল, জি, মাথার ওড়নাটা সরাতে বলেছি। বাংলা কথা বোঝো না? রাইসা ধমক পেয়ে চট করে মাথা থেকে ওড়নাটা খুলে দিল। তেজের কপালে ভাঁজ পড়ল কয়েকটা। এই মেয়ের চুলগুলো কোথায়? তোমার চুল কি করলে? জি, বেঁধে ফেলেছি। তেজ এবার চটে গেল ভীষণ। এই মেয়ে আসলে কিছু বোঝে না নাকি? চুল বেঁধে ফেলেছ, শুকিয়ে গেছে? রাইসা মাথা নাড়ালো। তাহলে এভাবে বসে থাকলে হবে? চুল খুলে দাও। না শুকিয়ে বেঁধে ফেলেছ, এইসব পানি মাথায় লেগে ঠান্ডা লেগে যাবে। অসুস্থ হতে চাও? কি সমস্যা? রাইসা একটু ইতস্তত করলো। আমি আমি এমনি শুকিয়ে। আমি বলেছি খুলে দাও। তোমার অনুমতি চেয়েছি আমি, বেশি কথা বলো কেন? তেজের গলা আগের মতোই দৃঢ়, কিন্তু ভেতরে কোথাও যেন কোমলতা লুকিয়ে আছে। রাইসা ধীরে ধীরে ওড়নার আড়াল থেকে চুলগুলো খুলে দিল। তেজ লম্বা চুল পিঠ জুড়ে ছড়িয়ে পড়ল। আর তেজ এক মুহূর্ত থেমে গেল, যেন চোখ সরাতে পারছে না। তারপর দ্রুত দৃষ্টি সরিয়ে নিয়ে ড্রায়ারটা অন করলো। সাথে সাথে রাইসা চোখটা বন্ধ করে তেজের বাহু আঁকড়ে ধরলো। হেয়ার ড্রায়ারের শব্দ হবে এমনটা আশা করেনি রাইসা।
তাই হঠাৎ করে শব্দে চমকে ভয় পেয়েছে। খাটের উপরে বসে আছে পা ছেড়ে, আর সামনে কাছাকাছি তেজ দাঁড়িয়ে ড্রয়ারটা চালু করেছে। রাইসার এমন হাত ধরা দেখে তেজ ড্রয়ারটা দ্রুত বন্ধ করলো। হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? কোনো সমস্যা? কোথাও আঘাত লাগলো? ব্যথা পেয়েছো? দেখি কোথায়? তেজের এমন বিচলিত হয়ে হাত নেড়ে নেড়ে দেখাতে রাইসা বেশ আশ্চর্য হলো না, বরং আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেছে। আজকাল তেজের ব্যবহার বড্ড ভাবায়, কেন জানি না, চাইতেই রাইসা মানুষটাকে ভালো লাগতে শুরু করেছে। এ যেন গুপ্ত প্রেমের সুপ্ত অনুভূতির জানালায় কড়া নাড়ছে। বার্তা প্রেরক হয়ে আসছে, আর অনুভূতি বুঝে উঠতে পারলো ঠিক প্রাপক হয়ে যাবে। না, না, ব্যথা পাইনি। আসলে হঠাৎ করে শব্দ হয়েছে তো, তাই একটু ভয় পেয়েছিলাম। তেজি চোখ দুটো বন্ধ করে জোরে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। হাত দিয়ে কপালের কিছু অংশ চাপতে লাগলো। মনে মনে আওড়ালো, আমার আগে বোঝা উচিত ছিল। আমার সামনে বসা মেয়েটা একটা মেয়ে নয়, ননির পুতুল। তাকে সব দিক থেকে সতর্ক করে কাজ করতে হবে। একটু এদিকে ওদিকে হলেই সব শেষ। এরপর আবার বলে উঠল রাইসার উদ্দেশ্যে, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো। আর ভয় লাগলে আমাকে ধরে রাখতে পারো। রাইসা মাথা ঝাঁকালো, যার অর্থ সে আরো ভয় পাবে না। কিন্তু তেজের যেন রাইসার সম্মতি একদমই গ্রহণ হলো না। গম্ভীর কণ্ঠে বলল, চাইলে আমার হাত অথবা শার্ট ধরে রাখতে পারো। জি, লাগবে না। মনের মতো উত্তর না হওয়াতে তেজ ক্রুদ্ধ হলো। বলেছি না ধরে রাখো, ভয় পাবে। শব্দ বেশি জোরে হবে। বারবার কথা বলতে হয় কেন? এক কথায় ঝটপট শুনতে পারো না? তেজের ঝাড়ি শুনেই সাথে সাথে দুই হাত উঁচিয়ে তেজের নীল রঙা শার্টেরটা ছেড়ে রাখা বাটনের কোণে চেপে ধরল। আতঙ্ক যেন তেজ নিজেই। রাইসার শার্টটা ধরে রাখা হাতের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে ফেলল। কি ভাবল? আনন্দ আনন্দ পেল, নাকি নিজের উদ্যোগে সফল হতে পেরে এমনটা? পুনরায় হেয়ার ড্রায়ার অন করে নিল। রাইসার পিঠে পড়ে থাকা মোলায়েম সূক্ষ্ম চুলগুলো হাতে আলাদা আলাদা করে নিয়ে শুকাতে লাগলো। যেহেতু বেশি চুল, তাই অনেকটা বেগ পোহাতে হলো। যদিও তেজের কাছে এটা কোনো ব্যাপার না। রাইসা বেশ শক্ত করে তেজের শার্টটা খিঁচে আছে। মাঝে মাঝে মাথা উঁচু করে তেজের দিকে তাকাচ্ছে। তেজ আর চোখে দেখলেই রাইসা মাথা নামিয়ে ফেলছে লজ্জায়। গরম বাতাসে চুলগুলো উঠতে লাগলো। তেজ খুব সাবধানে ধীরে ধীরে চুল শুকাতে লাগলো। একটু পর পর হাত দিয়ে আলতো করে চুলগুলো সরিয়ে দিচ্ছে, যেন কোথাও টান না লাগে। রাইসা স্থির হয়ে বসে আছে, কিন্তু তার বুকের ভেতরে যেন ঝড় বইছে। তেজের এতটা কাছাকাছি থাকা, এই অনুভূতিটা তার কাছে প্রতিবারই নতুন নতুন লাগে। হঠাৎ তেজ নিচু স্বরে বলল, নিজের খেয়াল রাখতে শেখো মৃগনয়নী। রাইসা তৎক্ষণাৎই জবাব দিল, হুম। এত তাড়াতাড়ি উত্তর দেওয়াতে ক্ষীণ হাসল। এরপর বলল, যখন গোসল করবে আমার রুমে এসে চুল শুকিয়ে যাবে। আমি আলাদা করে কোনো হেয়ার ড্রায়ার কিনে দিতে পারবো না। আমার লাগবে না তো, এমনি শুকিয়ে যাবে। কথাটার সুর শেষ না হতেই তেজের গরম চোখের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। আর কিছু বলার মতো ক্ষমতা হলো না। কিন্তু আমি তো এসব পারি না। তোমাকে বলেছি, তোমাকেই পারতে হবে। আমার রুমে আসবে, আমি শুকিয়ে দিব। আর হ্যাঁ, আমি যদি দেখেছি নেক্সট টাইম এইসব ভিজে চুলে আছো, আমার থেকে খারাপ কেউ হবে না। আশা করি বুঝতে পেরেছ। রাইসা ঝটপট মাথা এদিকে ওদিকে ঘুরিয়ে নিল। এরপর সব চুল শুকিয়ে গেলে বাঁধতে বলল। এত লম্বা চুল শুকিয়ে যাওয়ায় কেমন উড়ে উড়ে যাচ্ছে। হাতে নেওয়াও বেশ অসুবিধা হয়ে যাচ্ছে। অনেক কষ্টে সব চুল হাত খোপা করে দুই হাত নিচের দিকে ছেড়ে দিয়ে কেমন হাঁপিয়ে উঠল। এতক্ষণে পেঁচাতে পেঁচাতে খোপা করেছে, হাত যেন খুলে যাবে এমন একটা অবস্থা। তেজ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। রাইসার হাঁপিয়ে ওঠা আর এলোমেলো খোঁপাটা তার চোখ এড়িয়ে গেল না। ঠোঁটের কোণে হালকা হাসি টেনে সে ধীরে ধীরে এগিয়ে এলো। মৃগনয়নী।
তার কণ্ঠে নরম সুর। রাইসা ক্লান্ত গলায় বলল, এটা কি বাদলে? চুল তো আরো পাখির বাসা হয়ে গেল। রাইসার মুখ অসহায় বানিয়ে বলল, আসলে চুল একটু বড়, তাই বাঁধতে কষ্ট হয়। তেজ একটু হেসে ফের বলল, তাহলে কি তোমার চুল বাঁধার জন্য আলাদা মেড রাখবো? যদি চাও রেখে দেই। রাইসা বিস্ময় চোখে তাকালো। তেজ বলে, এভাবে তাকানোর কি আছে? তুমি তো বললে তোমার চুল বাঁধতে কষ্ট হয়। এই কষ্টের জন্য চুল ছোট করে কাটবে এমন আশা করো না। আর রইল বাকি চুল, তা কিন্তু একটু বড়ও নয়, যথেষ্ট বড় আছে। চন্দ্রকেশী। রাইসা চোখ বড় বড় করে তাকালো। আবার চন্দ্রকেশী কোথা থেকে মুক্ত হলো? কি সব অদ্ভুত অদ্ভুত নামে ডাকে। তার তো নাম আছে, তারপরেও সেই নামে ডাকে না, বরং সেই নাম নিজে থেকে বলার জন্য কথা শুনতে হয়েছিল। চুল এভাবে রাখলে নষ্ট হবে না? আমি তো এভাবেই রাখি। আচ্ছা, এইসব এক করে গুছিয়ে বাঁধা যায় না? পেঁচিয়ে পেঁচিয়ে কি জানি করে। আপনি বেনুনির কথা বলছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, তো ওই রকমই কিভাবে বাঁধে আমাকে দেখাও তো। আপনি এইসব দেখে কি করবেন? কথাটা বলে রাইসা নিজেই নিজেকে বাহবা দিল। কি সুন্দর সাহস হয়েছে, নিজে থেকেই প্রশ্ন করছে। সে কি সে কি জবাবদিহিতা করতে বাধ্য নাকি? আমতা আমতা করে আবারও বলল, না মানে, আমি এভাবে বলতে চাইনি। কিভাবে বলতে চেয়েছো? কি বলেছ? এটা জেনে আমি কি করব? ফার্স্ট শেখাও কিভাবে বাঁধে। কোথায় শেখাবো? কার মাথার চুলে? তেজ গলা পরিষ্কার করার মতো করে কেশে নিল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, নিশ্চয় আমার মাথায় এত বড় চুল নেই, যার কারণে আমার মাথায় করে শেখাবে। আর এখানে তুমি ছাড়া কে আছে যে তার মাথায় করবে? নিজের তো চন্দ্রকেশ আছে, সেখানে করে শেখাও। আর এরপর থেকে একটা বাড়তি প্রশ্ন করলে থাপ্পড়ে গাল ফুলিয়ে তুলব। নাও, কাজে লেগে পড়ো। রাইসা বন্দিত্ব হাত খোপার সেই বিশাল চুলকে খুলে মুক্তি করে দিল। লম্বা চুলগুলো ঝরে পড়ল পিঠ জুড়ে। তেজ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল মুগ্ধ হয়ে। মৃগ নয়নী সব দিক থেকেই এমন নজর কাড়া। রাইসা মাথার পেছন থেকে দুই ভাগ চুল করে একাংশ হাতে নিল। রাইসা সামনে ঘুরে তেজের দিকে দাঁড়িয়ে নিজের চুলের সেই একাংশে তিন ভাগ করে দেখাতে লাগলো। দেখুন, এভাবে তিনটা ভাগ করবেন, তারপর একটার ওপরে আরেকটা, এভাবে পাল্টে পাল্টে। চুলের আগা হতে হাতে নিয়ে সামান্য চুলেই বেণি করতে লাগলো। আর তেজ গভীর সৃজনশীল দৃষ্টি ফেলে দেখতে লাগলো। মন দিয়ে দেখছে, মাঝে মাঝে নিজেই হাত বাড়িয়ে ঠিক করতে যাচ্ছে। না না, এটা উল্টো হয়ে গেছে। রাইসা তার হাতটা থামিয়ে দিল। আচ্ছা, আবার বলো। অনেকক্ষণ পর তেজ বলে, এভাবেই করে? জি। দেখি, আমি আগে করি, তারপর তো বুঝতে পারবো তুমি শেখাতে সফল হয়েছো কিনা। কথাটা শুনে রাইসার গাল লাল হয়ে উঠল। তেজ কোনো কথা বলতে না দিয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়ে পরিপাটি করে সোজা করে নিল। এরপর সে রাইসার পেছনে দাঁড়িয়ে আলতো করে তার চুলটা হাতে নিল। হাতে নেওয়ার সময় রাইসার ঘাড়ে হাত লেগে যায়। মুহূর্তে রাইসার শ্বাস যেন আটকে গেল। এতটা কাছাকাছি তেজের আঙ্গুলের ছোঁয়া যাচ্ছে তার ঘাড় কাঁধ। ধীরে ধীরে মন দিয়ে বিনুনি করতে লাগলো। ব্যথা লাগছে? তেজ আস্তে করে জিজ্ঞেস করলো। না। রাইসার গলা কেঁপে উঠল। কিছুক্ষণ পর তেজ বলার জন্য মুখ খুলেছে, হয়ে গেছে, কিন্তু শব্দগুলো বাইরে বের করতে পারল না। সামনে আয়নায় তাকিয়ে দেখে রাইসার চোখ বন্ধ করে আছে। তেজের এমন অনবরত স্পর্শ রাইসার কাঁপুনি দিয়ে উঠছে। ভয়ে চোখ বন্ধ করে আছে। হাত দুটি ওড়নার আঁচল বেশ করে শক্ত করে ধরে রাখা। তেজের দৃষ্টি এড়ালো না ঘাড়ের ছোট ছোট হেয়ার সরিয়ে দেওয়ার জন্য। আলতো করে ঘাড়ে হাত রাখতেই তিরতির করে কেঁপে উঠল রাইসার সমস্ত শরীর। তেজ সেই দিকে লক্ষ্য করে রাইসার উন্মুক্ত ঘাড়ে নজর বোলালো। একেবারে ফর্সা শরীর, যেন দুধে আলতা।
এমন বর্ণনা সে করতেই পারবে না। একবার দর্পণে মৃগনয়নীর মুখ দেখছে, একবার ঘাড়ে জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। লম্বা চন্দ্রকেশীর বেনুনি করতে অনেকটা দূরে গিয়েছিল। আস্তে আস্তে দূরত্ব ঘুচিয়ে তেজ রাইসার পেছন বরাবর দাঁড়ালো। রাইসার মাতাল করা চুলের ঘ্রাণ যেন মাদকের চেয়েও বেশি আকৃষ্ট করছে তেজকে। তেজ ধীরে ধীরে আরেকটু ঝুঁকে এলো। তার নিঃশ্বাস রাইসার ঘাড় ছুঁয়ে যাচ্ছিল। রাইসার চোখ তখনও বন্ধ। বুকের ভেতরে ধুকপুক শব্দ যেন আরো জোরে শোনা যাচ্ছে। উথাল পাথাল ঢেউয়ে যেন তলিয়ে যাচ্ছে কোনো গভীর সমুদ্রের তলদেশে। তেজ আলতো করে নরম স্বরে রাইসাকে ডাকল, চন্দ্রকেশী মৃগনয়নী। রাইসার আঙ্গুলগুলো ওড়নার আরো শক্ত হয়ে জড়িয়ে গেল। সে কিছু বলতে পারল না, শুধু ঠোঁট কাঁপল সামান্য। তেজ আর এক পা এগিয়ে সব দূরত্ব মিটিয়ে নিয়েছে। রাইসার মসৃণ ঘাড়ে হাত বুলিয়ে মুখ এগিয়ে নিল। তেজের গরম ধোঁয়া ওঠা নিঃশ্বাস রাইসার ঘাড় যেন পুড়িয়ে দিচ্ছে। এটা এক অদ্ভুত পুড়ে যাওয়া, যা চোখে দেখা যায় না। রাইসা যেন আরো বেশি মিইয়ে যাচ্ছে। তেজি সেই দিকে নজর দেওয়ার প্রয়োজন মনে করল না। তেজের দুই সিগারেট পোড়ানো কালচে ঠোঁটগুলো ঘাড় ছুঁই ছুঁই। সে নিজের মধ্যে নেই। কিভাবে সামলাবে নিজেকে ঘরে এমন সুন্দরী বউ থাকলে? কারণ মাথা ঠিক থাকে আসলেই ঠিক থাকা কঠিন বিষয়। সেকেন্ডের ব্যবধানে ঠোঁট প্রায় ছুঁয়েছে রাইসার উন্মুক্ত ঘাড়। ঠিক তখনই ম্যাও! হঠাৎ করেই কোথা থেকে সাদা লোমশ বলের মতো ছুটে এসেছে, দুজনের মাঝখানে লাফিয়ে উঠল। আহ! রাইসা চমকে উঠে চোখ খুলে ফেলল। তেজ হকচকিয়ে এক পা পিছিয়ে রাইসার থেকে সরে গিয়ে দাঁড়ালো। এক হাত পকেটে গুজে জোরে জোরে নিঃশ্বাস ফেলল রাইসার আড়ালে। আর একটুর জন্য হয়তো অন্য কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। অরিও এসে সবকিছু টাইম ট্রাভেলের মতো থামিয়ে দিল। অরিও লেজ উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন নিজের উপস্থিতি জাহির করছে। তার বড় বড় চোখে কৌতূহল আর মুখে একদম নির্দোষ ভাব। রাইসা এক মুহূর্ত তাকিয়ে থেকে হঠাৎ আলতো হেসে অরিওকে কোলে তুলে নিল। অরিও! তেজ ভুরু কুঁচকে দাঁত কটমট করে তাকিয়ে রইল। আসার সময় পেল না আর। ঘরের শত্রু বিভীষণ। আমি এতদিন দুধ কলা দিয়ে অরিও পুষেছি, যে কিনা আমার ভালো সময় এসে ঘাপলা মারছে। রাইসার গাল এখনো লাল, শ্বাস ঠিক মতো স্বাভাবিক হয়নি। সে নিজেও বুঝতে পারছে আর এক সেকেন্ড দেরি হলে হয়তো সবকিছু অন্যদিকে গড়াতো। অরিও তখনও নির্বিকারভাবে রাইসার কাঁধে থুতনি রেখে বসে আছে, যেন সেই এই নাটকের হিরো। তেজ ধীরে ধীরে নিজেকে সামলে নিল। চোয়াল শক্ত করে একবার চোখটা বন্ধ করল। তারপর স্বাভাবিক গলায় বলল, নামাও ওকে। কেন? রাইসা অবাক হয়ে তাকালো। কারণ এখন ওর জায়গা তোমার কোল না বাইরে, তেজ গম্ভীরভাবে বলল। রাইসা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, থাকুক না, ওকে আমার খুব ভালো লাগে। ওর কথা শুনে তেজ আরেক কদম এগিয়ে এসে বলল, তাই নাকি? খুব ভালো লাগে? তো মনে আছে তাকে দেখে প্রথম কেমন রিয়াকশন দিয়েছে? যার ভয়ে আলমারির ভেতরে ঢুকে সেখানেই অজ্ঞান হয়ে পড়েছিলেন। এখন তাকেই ভালো লাগে? পৃথিবীতে খুব আজব আজব ঘটনা ঘটে, তার মধ্যে আপনারটা একটা। আমি প্রথমে ভয় পেয়েছিলাম। আমি জানতাম না এটা একটা বিড়াল। এমন বিড়াল আমি আগে কখনো দেখিনি। তার উপরে আমার দিকে কেমন করে আসতো। আর এখন তো আমি ওকে চিনি। তো আমাকে চেনেন? তেজের কণ্ঠে কেমন ধোঁয়াশা ধোঁয়াশা লেগে আছে। রাইসা চটজলদি জবাব দিল, জি জি। হয়েছে, এখন পড়তে বসো, অনেক সময় পার করেছ। রাইসা নিচে নামিয়ে দিল অরিকে। অরিও নামতেই আবারও তেজের পায়ের কাছে ঘুরু ঘুরু করতে লাগলো। তেজ নিচে তাকিয়ে গরম চোখে বলল, যা, ডিস্টার্ব করিস না। কেমন মাথায় মাটির
কেমন মাথা মাটির সাথে লেগে দিয়ে রাইসার পায়ের কাছে বসেছে, যা দেখে রাইসার বড্ড মায়া হলো। তেজের দিকে তাকিয়ে বলে, ওকে কোলে নিই। একটু পায়ের কাছে বসে আছে দেখুন, ও কিছু করবে না, চুপ করে আমার কোলে বসে থাকবে। নিব? রাইসা কথাটা শেষ করতে পারল না। তেজ হঠাৎ এক পা এগিয়ে এলো। রাইসার বুকটা আবারও ধক করে উঠল। এবার কোনো অরিও নেই মাঝখানে, দূরত্ব আবারও সেই আগের মতোই কমে আসছে। তেজ নিচু স্বরে বলল, ওকে দেখছি আমার থেকে ভালো তুমি চেনো, খুব ভালো। নাও। তবে হ্যাঁ, তোমার পড়ার ডিস্টার্ব করলে তোমাদের দুজনকেই জানালা দিয়ে ফেলে দেব। তাড়াতাড়ি টেবিলে গিয়ে বসো। রাইসা আর কিছুই বলল না। তাড়াতাড়ি করে অরিওকে কোলে তুলে নিয়ে টেবিলের দিকে চলে গেল। বুকের ভেতরটা এখনো কেমন ধুকপুক করছে। কিছুক্ষণ আগের মুহূর্তটা যেন এখনো ঘাড়ে লেগে আছে। চেয়ারে বসে বই খুলল ঠিকই, কিন্তু চোখ বারবার এক লাইনে আটকে যাচ্ছে। অরিও কোলের ওপরে গোল হয়ে বসে রয়েছে, মাঝে মাঝে তার লেজ নড়ছে, আর সেই লেজ রাইসার হাত ছুঁয়ে যাচ্ছে। তাতে রাইসা একটু হেসে ফেলল। অরিওর মাথায় হাত বুলিয়ে আদর করে দিল। হঠাৎ তেজের দিকে তাকিয়ে আমতা আমতা করে দ্রুত বাইরের বইয়ের মাঝে মন নিয়ে গেল। তেজ কিছুটা দূরে দাঁড়িয়ে সব দেখছিল। রাইসার এমন ব্যবহারে ক্ষণিক হাসল, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে টেবিলের পাশে দাঁড়ালো। কি পড়ছো? তার গলায় আবারও সেই স্বাভাবিক গাম্ভীর্য। জি, এইটা। রাইসা বইয়ের দিকে তাকিয়ে এলোমেলোভাবে একটা লাইন দেখালো। তেজ ভুরু কুঁচকে ঝুঁকে বইটা ভালো করে দেখল। এই পেজটা তো তুমি 5 মিনিট ধরে খুলে রেখেছ, এক লাইনও পড়নি। রাইসা চুপ করে গেল। মনোযোগ কোথায়? তেজ একটু নিচু হয়ে তাকালো তার দিকে। রাইসার গলা শুকিয়ে গেল। পড়ছি তো, আমার দিকে তাকাও। তেজ হালকা গলায় বলল। রাইসা ধীরে ধীরে তাকালো, চোখে একরাশ লজ্জা, ভয় আর অদ্ভুত কিছু অনুভূতি। তেজ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর সোজা হয়ে দাঁড়ালো। কিছু আছে? আমি থাকলে পড়া হবে না। ঠিক আছে, কিন্তু আমি থাকলে তো পড়া হবে না, তাই আমি যাচ্ছি। রাইসা যেন হঠাৎ চমকে উঠল। কোথায়? প্রশ্নটা করেই নিজেই থমকে গেল। প্রশ্নটা এতটা গভীর আগ্রহ দেখানো ঠিক হলো। তেজ ঠোঁটের কোণে হালকা হাসি টানল। কেন? আমি গেলে সমস্যা? না মানে, আমি সেটা বলতে চাইনি। জানি, তেজ শান্তভাবে বলল। কিছুক্ষণের নীরবতায় দুজনেই পালন করলো। তারপর তেজ ধীরে বলল, পড়া শেষ করো, অন্যদিকে মন দেওয়ার সময় অনেক পাবে। জি। তেজ ঘুরে ওয়াশরুমের দরজার দিকে হাঁটতে লাগলো। দরজার কাছে গিয়ে একবার থামলো, পেছনে না তাকিয়েই বলল, মৃগনয়নী। রাইসার বুকটা আবারও কেঁপে উঠল। জি। মনোযোগ বইয়ে রাখার চেষ্টা করো, আমার উপরে না। আমি ফ্রেশ হয়ে এসে দেখব কত দূর পড়লে। কথাটা শুনে রাইসা একদম থেমে গেল, গাল লাল হয়ে উঠল মুহূর্তেই। তেজ হালকা হাসি দিয়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। রাইসা বইয়ের দিকে তাকিয়ে আছে, কিন্তু এবার ঠোঁটের কোণে ছোট্ট হাসি। অরিওকে আলতো করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, তুই না থাকলে আজকে যে কি হতো বলতো? অরিও মিয়াও করে উঠল, যেন সব বুঝে গেছে। রাইসা এবার সত্যি সত্যি পড়ায় মন দিল, কিন্তু মাঝে মাঝে হাত চলে যাচ্ছে নিজের বিনুনির দিকে। আর মনে মনে পড়ছে, কেউ একজন খুব যত্ন করে এটা বেঁধে দিয়েছে। বারবার সেই বিনুনি ধরে টানাটানি করে পড়া মুখস্থ করছে। কয়েক মিনিট পর ওয়াশরুমের দরজা খুলে গেল। তেজ বের হলো, ভেজা চুলে হাত বোলাতে বোলাতে চোখ পড়তেই দেখলো রাইসা বই খুলে বসে আছে ঠিকই, কিন্তু আঙ্গুল এখনো নিজের বিনুনিতে জড়ানো। তেজ ভুরু তুলল। এইভাবে পড়া হয়? রাইসা চমকে হাত সরিয়ে নিল। জি, পড়ছি তো। তেজ ধীরে ধীরে এগিয়ে এসে তার পাশে দাঁড়ালো। রাইসা এবার চুপ। তেজ বলো, কোথায় আটকে গেছো বলো তো? রাইসা ইতস্ত করে বলল, এই এই জায়গাটা বুঝতে পারছি না।
তেজ চেয়ার টেনে বসে পড়ল তার একদম পাশে। দুজনের কাঁধ প্রায় ছুঁয়ে যাচ্ছে। রাইসার বুকের ঢিপ ঢিপ শব্দ যেন কমতেই চাইছে না আজকে। অশান্তভাবে হৃদয় কম্পিত হচ্ছে। তেজ বইয়ে আঙ্গুল রেখে বোঝাতে শুরু করলো, দেখো, এখানে যেটা বলা হয়েছে। কথা বলতে বলতে কখন যেন তার কণ্ঠ নরম হয়ে এলো। রাইসা এবার সত্যিই মন দিয়ে শুনতে লাগলো। মাঝে মাঝে চোখ চলে যাচ্ছে তেজের দিকে, আবার দ্রুত বইয়ে নামিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর তেজ থেমে বলল, এখন বলো, বুঝেছো? রাইসা মাথা নাড়ালো, জি, এবার পারবো। ভালো। তেজ উঠে দাঁড়ালো, তারপর নিজে ল্যাপটপটা নিয়ে রাইসার সামনের চেয়ারে বসে পড়ল। অফিসের কয়েকটা ফাইল কমপ্লিট করতে লাগলো। তেজ ল্যাপটপে চোখ রেখে কাজ করছিল, কিন্তু হঠাৎ করে রাইসার দিকে তাকিয়ে অবাক হলো। রাইসা কবেই ঘুমিয়ে গেছে টেবিলে মাথা রেখে। তেজ খেয়াল করলো রাইসার হাত এখনো কলমটা আলতো করে ধরে আছে। মাথাটা কাত হয়ে আছে, বিনুনিটা কাঁধ বেয়ে সামনে চলে এসেছে, নিঃশ্বাসের ওঠানামা চুলের ডগাগুলোয় হালকা নড়ছে। তেজ ধীরে ধীরে ল্যাপটপটা বন্ধ করে রাখলো। চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে এক পা দুই পা করে এগিয়ে এলো। সামনে এসে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন এই দৃশ্যটা নিজের ভেতরে জমা করে রাখতে চাইছে। আস্তে করে ডাকতে গেল, মৃগনয়নী, কিন্তু তার আগেই চুপ মেরে গেল। কি সুন্দর ঘুমন্ত পুরীর এক রাজকন্যা ঘুমিয়ে আছে তার এই চার দেওয়ালের মাঝে। কোনো নড়াচড়া নেই, বরং রাইসা একটু আরাম করে মাথাটা গুজে নিল টেবিলের ওপরে। তেজের ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। ধীরে ধীরে হাত বাড়িয়ে রাইসার হাত থেকে কলমটা খুলে নিল। তারপর আলতো করে বইটা বন্ধ করে পাশে সরিয়ে রাখল। কোল থেকে অরিওকে নিয়ে আগে খাটে রেখে আসলো আস্তে করে, যেন কোনো শব্দ না হয় এমন সাবধানে সবকিছু করছে। এরপর কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইল, অতঃপর খুব ধীরে একদম যত্ন করে রাইসার কাঁধে হাত রাখলো। রাইসা শুধু হালকা নড়ল, কিন্তু ঘুম ভাঙল না। তেজ এবার একটু গম্ভীর নিঃশ্বাস নিল। তারপর খুব সতর্কতায় ভাবে এক হাত রাইসার পিঠের নিচে, আরেক হাত হাঁটুর নিচে দিয়ে তাকে তুলে নিল কোলে। মুহূর্তে রাইসার মাথা এসে ঠেকল তেজের বুকের কাছে। তেজ থমকে গেল এক সেকেন্ডের জন্য। তার বুকের ভেতরে কেমন যেন এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল, যেন খুব নরম কিছু নিজের হাতে ধরে আছে, ভেঙে যাবে যদি একটু জোরে ধরা হয়। রাইসা ঘুমের মধ্যেই অল্প নড়ে চড়ে তেজের শার্টটা আঁকড়ে ধরল। তেজের নিঃশ্বাস আটকে গেল। নিচু স্বরে ফিসফিস করে বলল, এই অবস্থায়ও ছাড়তে চাইছো না, অথচ দিনের বেলা পালিয়ে বেড়াও, তাই না? তার কণ্ঠে মৃদু হাসি, আর আজ এক অজানা মমতা। ধীরে ধীরে খাটের দিকে এগিয়ে গেল, পা ফেলছে খুব সাবধানে, যেন কোনো ঝাঁকুনি না লাগে। খাটের পাশে এসে দাঁড়িয়ে এক মুহূর্ত তাকিয়ে রইল রাইসার মুখের দিকে। ঘুমন্ত মুখটা এতটাই শান্ত, ঠোঁট সামান্য ফাঁক, চোখের ঘন পাপড়ি নেমে আছে, গালের ডান পাশে হালকা লালচে হয়ে গেছে বইয়ের ওপরে শুয়ে থাকায়। তেজ খুব আস্তে করে তাকে খাটে শুইয়ে দিল, কিন্তু হাত সরাতেই রাইসা আবারও শার্টটা শক্ত করে ধরে ফেলল। তেজ সেভাবেই কিছুক্ষণ থাকলো। একটু ঝুঁকে এসে হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সারাতে পারল না, বরং রাইসা আরো কাছে টেনে নিল তাকে অজান্তেই। তেজ হেসে মাথা নাড়ালো, ধীরে ধীরে নিজের শার্টের বোতাম খুলে আঙ্গুল ছাড়িয়ে নিল রাইসার হাত থেকে, যেন তাকে না জাগায়। রাইসার হাতটা আবারও বিছানায় রেখে দিল। এরপর পাশে রাখা ওড়নাটা তুলে সুন্দর করে গায়ে জড়িয়ে দিল। একটু থেমে আবারও তার বিনুনিটার দিকে তাকালো, আস্তে করে হাত বুলিয়ে দিল সেই বিনুনির ওপরে। এত ছোট মেয়েদের এত দিক থেকে পারফেক্ট থাকতে নেই মৃগনয়নী, বুঝে শুনে এরকম হলে কি এমন খুব বেশি ক্ষতি হয়ে যেত? মৃদু স্বরে বলল। তারপর ধীরে ধীরে ঝুঁকে এসে খুব কাছ থেকে রাইসার মুখটা দেখল। নিঃশ্বাস মিশে যাচ্ছে প্রায়।
কয়েক সেকেন্ড থেকে নিজেকে সামলে নিল। খুব আস্তে করে তার কপালের ওপরে চুলগুলো সরিয়ে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। স্পর্শটা এতটাই নরম যেন বাতাস ছুঁয়ে গেল। শোনো মৃগনয়নী, তোমাকে ছুঁয়ে দিলে তুমি মূর্ছা যাবে, এই ভয়ে আমি তোমাকে স্পর্শ করি না। আবার নিজেকে ঠিক রাখতে পারি না। যদি হারিয়ে ফেলি, তুমি দুয়েই আমার ভয়। তুমি বলো না, আমি কি করব? তোমাকে ছুঁয়ে দিলে খুব কি রাগ করবে? একেবারে আমার করে নিতে চাই, যেখানে তুমি মলিন হয়ে গিয়েও লাল গোলাপের মতো সতেজ থাকবে। আমি তোমাকে আমার সবটুকু দিয়ে সতেজ করব, কখনো শুকিয়ে যেতে দেব না। হবে আমার? তেজের কণ্ঠ ধীরে ধীরে আরো নরম হয়ে এলো, যেন প্রতিটা শব্দ বুকের ভেতর থেকে উঠে আসছে, বহুদিন ধরে জমে থাকা অনুভূতির মতো। হবে আমার, একদম আমার, যেখানে তোমাকে কেউ ছুঁতেও পারবে না, কষ্ট দিতেও পারবে না। এমন একটা জায়গায় রেখে দেব তোমাকে। সে একটু থামলো, রাইসার নিঃশ্বাসের শব্দ শুনল। ঘুমের ভেতরেও কি শান্ত, কি নির্ভার। তেজের আঙ্গুল আলতো করে রাইসার কপাল ছুঁয়ে গেল, তারপর গাল ছুঁয়ে নামলো থেমে থেমে, যেন ছোঁয়ার মধ্যেও সে নিজেকে আটকে রেখেছে। তুমি জানো না মৃগনয়নী, তুমি কতটা কঠিন করে দাও আমাকে। তোমার ব্যবহার, তোমার মৃগনয়নের চাহনি, ঘোমটার আড়ালের নিষ্পাপ মুখশ্রী, চন্দ্রকেশীর আওলানো চুল, সব কিছুতেই আমি বড্ড দুর্বল। পুরো তুমিটাই আমাকে দুর্বল করে দাও। আর তোমার মৃগনয়নের সুপ্ত চাহনি আমার এই সেকেন্ডেই দুর্বল করার জন্য যথেষ্ট। এতটা দুর্বল হয়েও কেমন কঠিন থাকতে হয় দেখো। হালকা হাসলো সে, কিন্তু সেই হাসিতে কষ্টের ছোঁয়াও মিশে আছে। এই একদিকে তোমাকে ছুঁতে ইচ্ছে করে, এতটা কাছে টেনে নিতে ইচ্ছে করে যে শ্বাসটাও আলাদা না থাকে। আরেক দিকে ভয় হয়, যদি ভেঙে ফেলি তোমাকে, যদি তুমি ভয় পেয়ে যাও, যদি তোমার ওই দুই চোখ দুটো আমার থেকে সরে যায়। তার কণ্ঠ একটু ভারী হয়ে উঠল। আমি অভ্যস্ত না এভাবে কারোর জন্য থেমে যেতে। আমি যা চাই তা নিয়ে নিতে শিখেছি, কিন্তু তোমার কাছে এসে সব হিসাব গুলিয়ে যায়। আমি কারোর জন্য থেমে যেতে পারি। আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে গিয়ে থেমে যাব শুধু আমার মৃগ নয়নীর জন্য। ধীরে ধীরে রাইসার হাতটা নিজের হাতেই তুলে নিল, আঙ্গুলগুলো আলতো করে ছুঁয়ে রাখলো। এই ছোট ছোট নরম মখমলের মতো হাত দুটো আমার এই পাথরের হাতের নিচে চাপা পড়ে কষ্ট না পাও, তাই আঁকড়ে ধরতে আমাকে বহুবার ভাবতে হয়। তুমি বুঝতে পারো না, তুমি যখন এভাবে কাঁপো আমার ভেতরটা কেমন যেন হয়। নিজেকে থামাতে হয়, জোর করে থামাতে হয়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। আমি চাই না তুমি আমাকে ভয় পাও, আমি চাই তুমি নিজে থেকে আমার কাছে আসো, একদম নিজের ইচ্ছেতে। আমার চোখে চোখ রেখে যে কোনো প্রশ্ন করবে, যা জানতে চাইবে, যা বলবে সেটা করতে এবং তার উত্তর দিতে। আমি আহনাফ নওয়ান তেজ, একটুও দ্বিধা করব না, সময় নিব না ভাববার জন্য। তুমি প্রশ্ন করতে করতে যত সময় নেবে, তার একাংশ সময় লাগবে না তোমাকে আমার উত্তর দিতে। তার দৃষ্টি নরম হয়ে এলো। যেদিন তুমি নিজে থেকে আমার নাম ধরে ডাকবে, যেদিন তুমি নিজে থেকে আমার দিকে এগিয়ে আসবে, সেই দিন আর আমি নিজেকে থামাবো না মৃগনয়নী। তেজের আঙ্গুল আবারও সেই বিনুনিতে ছুঁয়ে গেল। আজকে এই বিনুনিটা বেঁধে দিয়েছি, একদিন তোমার সব এলোমেলো ভাবনাগুলো আমি গুছিয়ে দিব। তোমার সব ভয়, সব দ্বিধা, সব কিছু আমার মধ্যে নিয়ে নিব, তারপর যত্ন করে মুড়িয়ে রাখবো ফুলের মতো। তার কণ্ঠে এবার এক অদ্ভুত দৃঢ়তা। তুমি শুধু আমার পাশে থাকো, বাকি সব আমি সামলে নেব। চোখ দুটো বন্ধ করে এক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ধীরে বলল, ঘুমাও আমার চন্দ্রকেশী মৃগনয়নী, আমি তোমার অপেক্ষা করব, ঠিক তত দূর পর্যন্ত যতদূর তোমার দৃষ্টি আমাতে আকৃষ্ট করবে জখম করার জন্য।
তারপর খুব আলতো করে রাইসার কপালের ওপরে এক টুকরো নিঃশ্বাস রেখে সরে গেল, কিন্তু যাওয়ার আগে শেষবারের মতো তাকালো রাইসার দিকে। ঘুমন্ত, নিশ্চিন্ত, নিঃশব্দ এক জগতে ডুবে আছে সে, যেন পৃথিবীর কোনো ঝড় ঝাপটা তাকে ছুঁতে পারে না। তার ঠোঁটের কোণে যেন অজান্তে লেগে আছে একটুখানি হাসি। ঘুমাও মৃগনয়নী, আজ না, কিন্তু খুব তাড়াতাড়ি তুমি নিজেই আমার হয়ে যাবে। ড্রিম লাইটটা অন করে দিয়ে তেজ ধীরে সোফার দিকে এগোলো। সেখানেই শুয়ে পড়ল। কপালের বাম হাত ভাঁজ করে রেখেছে চোখ বরাবর। রাইছার পাশে অরিও কেমন ঘাপটি মেরে আছে। তেজের অনেক হিংসে হচ্ছে, যেন সে একটা বিড়াল নয়, একটা ছেলে। এমন অপরাধ তার। তেজ আফসোসের সুরে বিড়বিড় করলো, একেই বলে নিজের করব নিজের খোঁড়া, একেই বলে নিজের কবর নিজেই খোঁড়া। কোন দুঃখে এটাকে এনেছিলাম বুঝতে পারছি না। জলজ্যান্ত মানুষের থেকে এই অরিও বেশি দাম পায়, তাও আবার কার কাছে? আমার বিয়ে করা বউয়ের কাছে। হাউ ফানি! নিজের ওপরেই নিজেরই হাসা উচিত। ঘরের বাতাসে হালকা কাঁপুনি রাইসার শ্বাসের সঙ্গে মিলে মিশে তেজের শরীরে এক অদ্ভুত তীব্রতা যোগ করছে। ঘরের নীরবতায় শুধু শ্বাস-প্রশ্বাসের শব্দ ছাড়া কিছুই নেই। ঘরের কোণে রাখা ফুলের গাছের পাতাগুলো যেন নিঃশব্দে নড়ছে। বাতাসের সঙ্গে মিশে রুমের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। টেবিলের পাশে রাখা চশমা, কলম, ল্যাপটপ সবই যেন জীবন্ত মুহূর্তের সাক্ষী। মোটের ওপরে এই ঘরটা যেন এক মৃদু স্বপ্নের জগৎ, নীরব, কোমল, শান্ত, আর একান্তভাবে রাইসা ও তেজের আবেশে ভরা। চারপাশের বাতাস, আলো, ছায়া, সব শব্দ মিলিয়ে এক অসাধারণ আবেগময় পরিবেশ তৈরি করেছে, যেখানে সময়ও যেন ধীরে ধীরে চলে, থেকে যায় কোনো রঙিন দম্পতির কাছে। ভোরের আলো ধীরে ধীরে জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকছে। নরম মোলায়েম আলো এসে পড়েছে রাইসার মুখে। ঘুমের মাঝেই সে একটু কুঁকড়ে গেল, যেন আলোটা বিরক্ত করছে তাকে। পাশেই অরিও গোল হয়ে শুয়ে আছে, মাঝে মাঝে লেজ নাড়ছে। সোফায় শুয়ে থাকা তেজের ঘুম ভাঙল হালকা নড়াচড়ার শব্দে। চোখ খুলে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে উঠে বসল। মাথায় হাত বুলিয়ে চোখটা পরিষ্কার করতেই দৃষ্টি গিয়ে খাট থামল খাটের দিকে। রাইছা সেখানে ঘুমিয়ে আছে। তেজ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। ভোরের আলোয় রাইসাকে অন্যরকম লাগছে। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, আমার ঘরে আমার ব্যক্তিগত চন্দ্রকেশী নিশ্চিন্তে ঘুমাচ্ছে। খারাপ লাগছে না। ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। পায়ের শব্দ না করেই এগিয়ে গেল খাটের দিকে। কাছে গিয়ে দাঁড়াতেই অরিও মাথা তুলে তাকালো। তেজ ভুরু কুঁচকে ফিসফিস করে বলল, চুপ, একদম শব্দ করবি না, নয়তো মুখে কষ্টে বেঁধে দিব। অরিও যেন বুঝল, আবার মাথা নামিয়ে চোখটা বন্ধ করে ফেলল। তেজ এবার রাইসার দিকে তাকালো। ওড়নাটা একটু সরে গেছে, আলতো করে ঠিক করে দিল। বিনুনিটা কাঁধ থেকে সরে পাশে পড়ে আছে, সেটাও আস্তে করে গুছিয়ে দিল। জানালার পর্দা লাগিয়ে দিল, যাতে করে বাইরের আলো তার ঘরের আলোকে বিরক্ত করতে না পারে। বেশ কয়েকটা হিল জুতো অনলাইনে অর্ডার করেছে মার্জিয়া। জিহাদ পাঠিয়েছে, তার সাথে ঘুরতে যাবে আগামীকাল। ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখা। কোনো কোন জুতো পরবে সেটাই ভেবে পাচ্ছে না। সবগুলোই পেন্সিল হিল। মার্জিয়ার রুম যেন আজ এক ছোটখাটো জুতোর শোরুম। বিছানার উপরে, মেঝেতে, টেবিলের পাশে সবখানেই ছড়িয়ে আছে একের পর এক হিল জুতো। কালো, সিলভার, গোল্ডেন, নুড, সব রঙের। আর সবগুলোই চিকন সুউচ্চ পেন্সিল হিল। মার্জিয়া একটার পর একটা হাতে তুলে দেখছে। এইটা পরবো? না না, এইটা বেশি সিম্পল। এইটা? এইটা আবার বেশি গ্লসি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে ঘুরিয়ে দেখছে। পা তুলে জুতো মিলিয়ে দেখছে, মুখে বিরক্তি, কিন্তু চোখে উত্তেজনা। জিহাদও না। আর সবগুলো একসাথে পাঠাতে হলো। ঠিক তখনই দরজায় নক পড়ল। আপু, আমি আসবো?
রাইসার কণ্ঠ। মার্জিয়ার সাথে সাথেই বলল, হ্যাঁ হ্যাঁ এসো। রাইসা ঢুকতেই চারপাশে দেখে থমকে গেল। এগুলো সব কি? এত জুতা ছড়িয়ে কি করছো আপু? মার্জিয়া গর্ব ভরা গলায় বলল, হিল। কাল জিহাদের সাথে বের হব তো, কোনটা পরবো সেটাই ঠিক করতে পারছি না। রাইসা একটু ভুরু কুঁচকে বলল, সবগুলো এত উঁচু, তুমি এইসব পরে হাঁটতে পারো? হ্যাঁ, পারবো না কেন? তুমি পারো না? রাইসা একটু লজ্জা পেয়ে বলল, না আপু, এত উঁচু জুতো পরতে পারি না। দাঁড়াও, তোমাকে একটা দেই, তুমি পরে দেখো। বলেই একটা চিকন লম্বা কালো পেন্সিল হিল এগিয়ে দিল। রাইসা জুতোটার দিকে তাকালো, ইতস্তত হয়ে বলল, না আপু, আমি পরবো না। পরবে, পারবে, তুমি নাও পরো। না না আপু, এসব পরতে পারি না, পড়ে যাব আমি। মার্জিয়া জোর করলে বলল, তুমি কি সব বলছো? চলো, আজকে তোমাকে আমি এই উঁচু জুতো পরে হাঁটা শেখাবো। আপু, চুপ, আর কোনো কথা না, এইদিকে আসো। বলেই রাইসাকে ডেকে নিজেই পরিয়ে দিল। এরপর একটু একটু করে হাঁটতে লাগলো। এমন সময় নিচ থেকে মেহেরিমা নওয়ানের ডাক আসলো, রাইসাকে। মার্জিয়া বলল, চলো, নিচে ড্রয়িং রুমে আরো সুন্দর করে হাঁটার জায়গা পাওয়া যাবে। রাইসা মার্জিয়ার হাত ধরে ধরে হাঁটতে লাগলো আর বলল, এটা অনেক উঁচু আপু। রাইসার কণ্ঠে স্পষ্ট অস্বস্তি। মার্জিয়া হেসে বলল, দাঁড়াও দাঁড়াও, ব্যালেন্স করো, সোজা হয়ে হাঁটো, কনফিডেন্স রাখো নিজের ওপরে। রাইসা এক পা বাড়ালো, এক পা করে ধীরে ধীরে হাঁটতে লাগলো। মার্জিয়া আর রাইসা হাঁটতে হাঁটতে সিঁড়ির কাছে চড়ে আসছে। রাইসা বেশ অনেক কষ্টে একটু একটু করে হাঁটতে পারলো। এভাবে একটু একটু করে হাঁটতে দেখে মার্জিয়া উচ্ছ্বাসিত। দেখো, তুমি তো সুন্দর হাঁটতে পারছো। রাইসা একটু সাহস পেয়ে হাসল। হুম, একটু একটু। চলো, এখন সিঁড়ি দিয়ে নামবে। রাইসা একটু থামলো। না না আপু, আমি আপু আমার অনেক ভয় করছে। আরে কিচ্ছু হবে না, আমি আছি তো। মার্জিয়ার কথায় সাহস পেয়ে রাইসা এগিয়ে গেল দরজার দিকে। সিঁড়ির সামনে এসে থামলো। নিচের দিকে তাকাতেই বুকটা কেঁপে উঠল। রাইসা রেলিংটা শক্ত করে এক হাতে, আরেক হাতে মার্জিয়ার হাতটা ধরে প্রথম ধাপ নামলো। এভাবে অর্ধেক সিঁড়ি আসতেই মেহেরিমা নওয়ান আবারও জোর গতিতে ডাকলো। মার্জিয়া রাইসাকে বলল, একা নামতে পারবে? রাইসা একটু হেসে বলল, পারবো আপু। মার্জিয়া আবার বলল, তুমি নয়তো এখানেই দাঁড়াও, আমি আম্মুর কাছ থেকে আসছি, দেখি কি বলে শুনে আসি। মার্জিয়া চলে গেল। রাইসা দুই হাতে সিঁড়ির রেলিং ধরে কয়েকটা সিঁড়ি নেমে এলো। প্রায় আর ৪-৫টা সিঁড়ি আছে ফ্লোরে যাওয়ার জন্য। আরেক ধাপ নামতেই বেকায়দাভাবে জুতোর তলাটা ফসকে গেল। সাথে সাথে দুই হাত রেলিং থেকে ছেড়ে গেল। আহ! মুহূর্তেই তার পা মুষড়ে গেল। শরীরের ভারসাম্য হারিয়ে ফেলল। সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়তে লাগলো রাইসা। রাইসা! মার্জিয়া চিৎকার করে উঠল। অমনি হুড়মুড়িয়ে সিঁড়ি থেকে পড়ে গড়াতে গড়াতে ফ্লোরে নামলো। নিচে এসে ধপাস করে পড়তেই নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। রাইসা মেঝেতে পড়ে আছে, চোখ বন্ধ হয়ে গেল সাথে সাথেই। তার ডান পা অস্বাভাবিকভাবে বাঁকানো। আহ! কষ্টে গঙ্গিয়ে উঠল সে। চোখ খুলতেই চোখে পানি চলে এলো। আমার পা! মার্জিয়া দৌড়ে নিচে নেমে এলো। ও গড রাইসা, আমি তোমাকে বলেছিলাম ওখানেই দাঁড়িয়ে থাকতে, তুমি নিচে আসতে গেলে কেন? কথা আটকে গেল তার গলায়। রাইসা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ও মা গো, ব্যথা করছে। তার পায়ের দিকে তাকাতেই বোঝা যাচ্ছে ফুলে উঠেছে দ্রুত আর হালকা বেঁকে গেছে। মার্জিয়ার হাত কাঁপতে লাগলো। আমি আমি কি করলাম? এত বড় সর্বনাশ করলাম তোমার? ঠিক তখনই, কি হয়েছে? নিজের ঘর থেকে বেরিয়ে আসলেন মেহরিমা নওয়ান। দৃশ্যটা দেখেই তিনি থমকে গেলেন। মেঝেতে পড়ে থাকা রাইসা, পা অস্বাভাবিকভাবে বাঁকানো, আর পাশে ভেঙে পড়া মার্জিয়া। ইয়া আল্লাহ! দু হাত মাথায় দিয়ে ছুটে এলেন তিনি। রাইসা মা, কি হয়েছে তোমার? কাঁপা কাঁপা হাতে রাইসার মাথাটা নিজের কোলে তুলে নিলেন। রাইসা কাঁদতে কাঁদতেই বলল, আমি পড়ে গেছি।
মেহেরিমার চোখের পানি চলে এলো সাথে সাথে। কিভাবে হলো? মার্জিয়া ফুঁপিয়ে উঠে বলল, আম্মু, আমি হিল পরিয়েছিলাম। আমি বলেছিলাম হাঁটতে। কথা শেষ করতে পারল না, কান্নায় গলা বন্ধ হয়ে গেল। মেহরিমা নওয়ান এক মুহূর্ত চোখটা বন্ধ করলেন, তারপর নিজেকে সামলে নিয়ে বলেন, আগে ওকে হাসপাতালে নিতে হবে। তিনি দ্রুত চারপাশে তাকালেন, এরপর মাহতাব নওয়ানকে ফোন করে আসতে বললেন। তেজকেও ফোন করে দ্রুত বাড়িতে আসতে বললেন। বাড়ির সামনে গাড়ির ব্রেক শব্দ হতেই সবাই একবার দরজার দিকে তাকালো। তেজ দরজা প্রায় ঠেলে ভেতরে ঢুকলো সে। চোখে মুখে স্পষ্ট অস্থিরতা, শ্বাসটা দ্রুত চলছে। ফোনে শুধু রাইসার পড়ে গেছে এই কথাটুকুই শুনেছিল, এরপর আর কিছুই শুনতে চায়নি। ড্রয়িং রুমে পা রাখতেই তার দৃষ্টি গিয়ে থামল মেঝেতে বসে থাকা রাইসার দিকে। মুহূর্তেই থেমে গেল সে। রাইসা মেহরিমা নওয়ানের কোলে মাথা রেখে কাঁদছে, তার ডান পা ফুলে উঠেছে, অস্বাভাবিকভাবে বেঁকে আছে। তেজের চোখ এক সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল, তারপর ধীরে ধীরে তার চোয়াল শক্ত হয়ে উঠল। এটা কি করে হলো? গলাটা কেমন যেন ভারী হয়ে গেল তার। রাইসা কষ্টের মাঝেও চোখ তুলে তাকালো। তেজকে দেখেই তার চোখে জমে থাকা পানি গড়িয়ে পড়ল। মেহরিমা নওয়ান আর মার্জিয়া দুজনেই অনেক বরফ পানি ঢেলেছে, কিন্তু আঘাতপ্রাপ্ত স্থানে যেন সেকেন্ডেই ফুলে উঠেছে। হাঁটুর প্রায় নিচে, তাই জামা উঁচিয়ে দুজনেই বেশ পানি ঢেলেছে। সবার চোখেই পানি। এমন দুর্ঘটনা ঘটবে আশা করেনি। মেহেরিমা নওয়ান ছেলেকে বলেন, এখন এত প্রশ্নের সময় নয়, তুই তাড়াতাড়ি করে রাইসাকে নিয়ে হাসপাতালে চল। আমার ভয় হচ্ছে কিরকম জায়গাটা ফুলে উঠেছে। এই একটা কথাই যেন তেজের ভেতরের সবকিছু ভেঙে দিল। সে এক লাফে এগিয়ে এলো, খুব সাবধানে রাইসার পাশে বসে পড়ল। চলন্ত ট্রেন যেন হঠাৎই ব্রেক কষল। রাইসা কেঁদেই চলেছে। তেজ গম্ভীর শ্বাস ছেড়ে আলতো করে বলে উঠল, কিচ্ছু হবে না, আমি আছি। তার কণ্ঠটা অদ্ভুতভাবে নরম, কিন্তু ভেতরে চাপা রাগ স্পষ্ট। সে আলতো করে রাইসার পায়ের দিকে তাকালো, হাত বাড়িয়ে ছুঁতে গিয়েও থেমে গেল, ভয় পাচ্ছে ব্যথা আরও বাড়বে। তারপর ধীরে ধীরে রাইসার মাথায় হাত রাখলো। তেজ আর এক মুহূর্তও দেরি করল না, খুব সাবধানে রাইসাকে কোলে তুলে নিল সে। রাইসা ব্যথায় কুঁকড়ে উঠতেই তেজের বুকের ভেতরটা যেন ছিঁড়ে গেল। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিল সে। আর একটু সহ্য করো, আমরা এখনই হাসপাতালে যাচ্ছি। তার কণ্ঠে আদেশও আছে, আবার অদ্ভুত এক ভাঙা কোমলতাও। গাড়ির দরজা খুলে খুব যত্ন করে রাইসাকে বসালো। মেহেরিমা নওয়ান পেছন থেকে দোয়া পড়তে পড়তে এগিয়ে গাড়িতে গিয়ে বসলেন রাইসার পাশে। এক পাশে মার্জিয়া বসলো। মুহূর্তের মধ্যেই গাড়ি ছুটে গেল হাসপাতালের দিকে। হাসপাতালের জরুরি বিভাগে ঢুকতেই চারপাশে অস্থিরতা। নার্সদের দ্রুত চলাফেরা, স্ট্রেচারের শব্দ, সবকিছু যেন আরো আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে। তেজ প্রায় চিৎকার করেই ডাক্তারকে ডাকলে সাথে সাথে ডাক্তার উপস্থিত হলো। ডাক্তার দ্রুত এগিয়ে এলেন। রাইসার পা দেখে তার মুখটা গম্ভীর হয়ে গেল। এক্স-রে করতে হবে, মনে হচ্ছে ফ্র্যাকচার হয়েছে। এই কথাটা শুনে তেজের বুকের ভেতরটা হঠাৎই ভারী হয়ে গেল। রাইসার অবস্থা দেখে তিনি স্ট্রেচারে শুইয়ে দিতে বললেন, কিন্তু তেজ রাইসাকে সেখানে দিল না, বরং ডাক্তারকে বলল, ডক্টর, বারবার জায়গা পরিবর্তন করলে ওর ব্যথা লাগবে। আপনি বলুন কোথায় একেবারে রাখতে হবে, আমি সেখানেই রাখছি। এক্স-রে রুমের বেডে শুইয়ে দিল তেজ। রাইসার পা আস্তে ধীরে নিজের হাতে করে বেডে রাখলো তেজ। রাইসা, সে নিজেই তেজের শার্ট শক্ত করে ধরে আছে, চোখে ভয়, ব্যথা আর অজানা আতঙ্ক। তেজ নিজে থেকেই রাইসার হাত আঁকড়ে ধরে বলল, আমি আছি। তেজ শুধু এতটুকুই বলল, কিন্তু তার নিজের কণ্ঠই যেন কেঁপে উঠল। এই কথাটা রাইসা অনেক ভয়ের মাঝেই এক ভরসা পেল। এক্স-রে রুমের বাহিরে দাঁড়িয়ে থাকতে বলছে সবাইকে। মার্জিয়া আর মেহেরিমা বাইরে গিয়ে দাঁড়ালেও তেজ বাইরে আসলো না।
রাইসা প্রচন্ড ভয় পেয়েছে। একে তো ব্যথা, তার উপরে আগে কখনো এমন হাসপাতাল দেখেনি, তেমন বড় কোনো অসুখ হয়নি যার কারণে হাসপাতালের ভেতরের পরিবেশ সম্পর্কে ধারণা নেই। এত এত যন্ত্রপাতি দেখে অন্তরাত্মা কেঁপে উঠছে। মনে হচ্ছে যদি পা কেটে ফেলতে হয় তখন। ভয়েই তেজের হাত ছাড়েনি। তেজ যেতে গিয়েও রাইসার এমন ভীতিকর অশ্রু ভেজা চাহনি আটকে ফেলল। ভেতরে থাকতে চাইলে ডাক্তারকে বলল, আপনি পেশেন্টের কে হন? কিছুক্ষণ থেমে তেজ জোর গলায় বলল, হাজবেন্ড। শি ইজ মাই ওয়াইফ। রাইসা কথাগুলো যেন নিজের কানে বিশ্বাস করতেই পারছে না। মুহূর্তেই শরীরের সমস্ত ব্যথা যেন ভুলে গেল, শুধু ধ্যানে রইল তেজের কথা। তাকে মানুষের সামনে স্ত্রী বলে পরিচয় দিচ্ছে, তাতেও কোনো দ্বিধা নেই। ডাক্তারকে বলে তেজ ভেতরে থাকার পারমিশন নিল। তেজ তেজের দুই হাতের মুঠোয় রাইসার কোমল দুটি হাত জায়গা পেল এক্স-রে মেশিনে। ঠান্ডা ধাতব প্লেটের ওপরে যখন রাইসার পাটা ধীরে ধীরে রাখা হলো, তখনই তার মুখটা বিকৃত হয়ে উঠল যন্ত্রণায়। ঠোঁট কামড়ে ধরে আছে, তবুও চাপা একটা কাতর শব্দ বেরিয়ে এলো। তেজের সঙ্গে সঙ্গে আরও ঝুঁকে এলো। আর একটু প্লিজ, তার কণ্ঠে অনুরোধ, কিন্তু চোখে আতঙ্ক। মেশিনের আলো একবার ঝলসে উঠল, কয়েক সেকেন্ড, কিন্তু সেই কয়েক সেকেন্ড যেন এক একটা যুগের মতো লাগছে। এক্স-রে শেষ করে একটা রুমে নিয়ে যেতে বলে তেজ কোলে করেই সেখানে নিয়ে গেল। ডাক্তাররাও বেশ আশ্চর্য হয়ে গেল, এমন হাজবেন্ড খুব কমই দেখা